জুলাই আগস্ট বিপ্লবে বিক্ষোভকারীদের উপর সমন্বিত হামলা চালায় পুলিশ ও আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডাররা, জাতিসংঘের প্রতিবেদন। বাংলাদেশে হাসিনা সরকারের পতনে যুক্তরাষ্ট্রের ভূমিকা নেই জানালেন ট্রাম্প। মোদি ট্রাম্প বৈঠকে দুই দেশের বাণিজ্য সম্প্রসারণের আশা। অন্তর্বর্তী সরকারকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিভিন্ন রাজনৈতিক দল, বলছেন বিএনপি নেতারা। সংস্কার শেষে দ্রুত নির্বাচনের তাগিদ। এবং ছুটির দিনে বসন্ত বরণ আর ভালোবাসা দিবসে একাকার ২১শে বইমেলা। শিশু প্রহরে প্রাণোচ্ছল খুদে পাঠকেরা, বিক্রি বাড়ার আশা প্রকাশকদের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। এবার বিস্তারিত। পুলিশ আর আওয়ামী লীগের সশস্ত্র সমর্থকেরা মিলে জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে বিক্ষোভকারীদের উপর হামলা চালিয়েছিল। যুবলীগ, ছাত্রলীগের ক্যাডাররাও অংশ নেয় গণহত্যায়। জাতিসংঘের প্রতিবেদনে বেরিয়ে এসেছে এমন চাঞ্চল্যকর সব তথ্য। বিক্ষোভকারীদের দমনে পূর্ব পরিকল্পিতভাবেই এসব ঘটনা হয়েছে বলেও দাবি করা হয়েছে প্রতিবেদনে। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ ওয়ালিউল্লাহ। সীমাহীন অনিয়ম, দুর্নীতি আর দুঃশাসনের বিরুদ্ধে ফুঁসে ওঠে বৈষম্য বিরোধী ছাত্র জনতা। জুলাই আগস্টের নজিরবিহীন গণ অভ্যুত্থানের মুখে পতন হয় টানা ১৬ বছর ক্ষমতা আঁকড়ে থাকা স্বৈরাচারী শেখ হাসিনার সরকার। ৫ আগস্ট ভারতে পালিয়ে যেতে বাধ্য হন তিনি। পালিয়ে যাওয়ার আগে ক্ষমতায় থাকতে সর্বোচ্চ চেষ্টা করেছিলেন শেখ হাসিনা। ছাত্র জনতাকে প্রতিহত করতে রাজপথে পুলিশের পাশাপাশি নামানো হয় আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডারদের। বিক্ষোভকারীদের উপর হামলা চালায় পুলিশ। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ক্যাডাররাও অংশ নেয় নির্বিচার গণহত্যায়। চাঞ্চল্যকর এসব তথ্য বেরিয়ে এসেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তরের তথ্য অনুসন্ধানী প্রতিবেদনে। উঠে এসেছে কবে, কখন, কোথায় পুলিশের পাশাপাশি দলীয় ক্যাডারদের মাঠে নামানো হয়। প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভ যতই এগিয়েছে রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী তত বেশি করে আওয়ামী লীগের সশস্ত্র সমর্থকরা বিক্ষোভ দমনে ঝাঁপিয়ে পড়ে। প্রতিবেদনে আরও বলা হয়, অনেক অভিযানে আওয়ামী লীগের সশস্ত্র সমর্থকেরা পুলিশের সঙ্গে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিলেন কিংবা পুলিশের সারির পেছনে অবস্থান নিয়েছিলেন। অনেকের হাতে ছিল লাঠি, সোঁটা, ইটপাটকেল ও আগ্নেয়াস্ত্র। আপাতদৃষ্টে পূর্ব পরিকল্পিতভাবে এসব করা হয়েছে। বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে ও HCHRকে ৯৫ জন পুলিশ সদস্য, আওয়ামী লীগ বা আওয়ামী লীগের অনুমোদিত সংগঠনের সদস্যের নাম এবং কার্যক্রম সম্পর্কে তথ্য সরবরাহ করা হয়েছে। তাদের মধ্যে ১০ জন তখন সংসদ সদস্য ছিলেন। তালিকায় আওয়ামী লীগের স্থানীয় নেতা ১৪ জন, এছাড়া যুবলীগের ১৬ নেতা, ছাত্রলীগের ১৬ নেতা এবং পুলিশের ৭ সদস্যের নাম রয়েছে। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা সংবাদ। জাতীয় নির্বাচনের আগে কেন স্থানীয় নির্বাচন হবে এমন প্রশ্ন তুলে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিরাজনীতিকরণের কারণে গণতন্ত্র আজ ভঙ্গুর হয়ে গেছে। এদিকে বিভিন্ন রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকারকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তানজিদ ভূঁইয়ার প্রতিবেদন। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে পবিত্র শবে বরাত উপলক্ষে মিলাদ মাহফিলের আয়োজন করে বিএনপি। এ সময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করতেই লড়াই করেছে দেশের মানুষ। অত্যাবশ্যকীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের দাবি জানান তিনি। বিএনপি বলেছে যে জাতীয় সংসদ নির্বাচন এটা হচ্ছে একটা জাতীয় নির্বাচন। এই নির্বাচনের মধ্যে দিয়ে রাজনৈতিক ক্ষমতা রাজনীতিবিদের হাতে থাকবে, আর এই ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দিলে রাজনৈতিক শক্তি বিকশিত হবে এবং সেই রাজনৈতিক বিকশিত শক্তির মধ্যে দিয়ে যত নির্বাচন আছে সেই নির্বাচন হবে। এটাও তো একটা ডিপলিটিসাইজেশন, এটাও তো বিরাজনীতিকরণ। এদিকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নবায়ন কার্যক্রমে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ডেভিল ব্যবসায়ীদের সঙ্গে হাত মিলিয়েছে বিশেষ একটি রাজনৈতিক দল। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ধ্বংস করার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি। যাদের উস্কানিতে আমার হাজার হাজার মা বোনের বুক খালি হয়েছে, ওই উস্কানি তাদের ধরছে না, কারণ ওদের সবার সঙ্গে হাত মিলিয়ে ফেলেছেন বিশেষ একটি রাজনৈতিক দল।
যারা বারবার আমাদেরকে দোষারোপ করে। এখন থেকে আমাদের কাজ হবে ওই ধরনের ভণ্ড রাজনৈতিক দলগুলোকে, যারা একটা লেবাস পরে অন্য দলকে দোষারোপ করার চেষ্টা করে, তাদেরকে জনগণের সামনে উন্মোচন করে দেওয়া। পতিত সরকার দেশের প্রশাসন সহ সবকিছু ধ্বংস করে দিয়েছে। আওয়ামী লীগের প্রেতাত্মারা এখনো সচিবালয়ে বসে রয়েছে বলেও দাবি তার। ওই রকিব তাবিদ এবং হুদার মতো নির্বাচন না, আমাদের বর্তমান প্রধান নির্বাচন কমিশনের অধীনে মৃত ব্যক্তির ভোট, দিনের ভোট রাতে না, এমন একটি ভোট দিয়ে বাংলাদেশের জনপ্রতিনিধির ক্ষমতা হস্তান্তর করুন, দেখবেন দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি বন্ধ হয়ে যাবে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। এবার মোদি ট্রাম্প বৈঠক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রে সফররত ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে দুই দেশের মধ্যে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে লাভজনক বাণিজ্য চুক্তি সম্পর্কে আলোচনা হয়েছে। এদিকে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতনে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই বলে সাফ জানিয়েছেন ট্রাম্প। কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের ওভাল অফিসে সাক্ষাৎ করেন এ দুই নেতা। এরপর যৌথ সংবাদ সম্মেলনে দুই দেশের বাণিজ্য সম্পর্ক আরও মজবুত করার আশাবাদ ব্যক্ত করেন মোদী। তিনি বলেন, দুই দেশের মধ্যে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে লাভজনক বাণিজ্য চুক্তি দ্রুতই সম্পন্ন হবে। শুল্কে ছাড়, নতুন ব্যবসায়িক চুক্তি এবং চীনের সঙ্গে সহযোগিতার সম্ভাবনায় বাণিজ্য যুদ্ধ রুখে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। এ সময় ভারত যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রচুর তেল ও গ্যাস কিনতে যাচ্ছে বলে জানান ট্রাম্প। দুদেশের মধ্যে চমৎকার বাণিজ্য চুক্তি হবে বলেও জানান তিনি। এদিকে বৈঠকের আগে এক সংক্ষিপ্ত ব্রিফিং করেন ট্রাম্প। এতে বাংলাদেশ প্রসঙ্গে বলেন, বাংলাদেশের সরকার পরিবর্তনে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই। বিষয়টি তিনি ভারতীয় প্রধানমন্ত্রীর ওপরেই ছেড়ে দিতে চান বলেও জানান ট্রাম্প। Well, there was no role for our deep state. It was this is something that the Prime Minister has been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. But I will leave Bangladesh to the Prime Minister. কাজী শাহরিন, মোহনা সংবাদ। গাজীপুরের টঙ্গীর তুরাক নদের তীরে বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হল দেশের বৃহত্তম জুমার নামাজ। শুক্রবার দুপুর 1টায় শুরু হয় খুতবা, এরপর নামাজ 1:50 মিনিটে শুরু হয়ে 1:55 মিনিটে শেষ হয়। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদ কান্দলভির বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। তারিকুল জুয়েলের প্রতিবেদন, জানাচ্ছেন শামিন শর্না। এবারই প্রথম শবে বরাতের রজনীতে আয়োজিত হচ্ছে বিশ্ব ইজতেমা। একদিন আগেই বৃহস্পতিবার জোহরের নামাজের পর মাওলানা মোশাররফ হোসেনের স্বাগতিক বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হলেও আসরের নামাজের পর পাকিস্তানের মাওলানা শায়েখ হারুন কোরাইশির আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা। ইজতেমায় অংশ নিতে দেশ বিদেশি লাখো মুসল্লি জড়ো হয়েছেন তুরাক তীরে। এ পর্বে অংশ নিচ্ছেন তাবলিগ জামাতের বিশ্ব আমির মাওলানা মোহাম্মদ সাদ কান্দলভির অনুসারীরা। সমস্ত জিন এবং ইনসান, এই দুই জাতির সুখ, শান্তি, সফলতা, কামিয়াবি, ইজ্জত একমাত্র আল্লাহ তাআলা রাখছেন দিনের মধ্যে। আর দিন কি? দিন হচ্ছে আল্লাহ পাকের হুকুম, मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम तरीका परिपूर्ण इखलासের সাথে माना। अल्लाह के हुक्मों को, अल्लाह के नबी के तरीके पूरा करना, इसी को अपनी जिंदगी में लाने के लिए ये दावत तबलीग का काम है। পবিত্র শবে বরাতের এই রজনীতে ইজতেমার দ্বিতীয় ধাপ সূচনা হয় মুসল্লিদের মাঝে কাজ করছে আবেগ। আমার কাছে খুবই আনন্দ লাগতেছে। শবে বরাতের দিনে অথবা আবার জুমার দিনে বিশ্ব ইজতেমা চলছে আর কি, তৃতীয় পর্বের। আবার এই ইজতেমাকে আল্লাহ তাআলা উসিলা করে পুরো দুনিয়াতে জিন্দা করুক, এটাই মূল মাকসাদ। এবারে ইজতেমা 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন জিএমপি কমিশনার। আমি তাবলিগ জামাতের মুরব্বী ভাইদেরকে অনুরোধ রাখবো, আপনারা আপনাদের লোকদেরকে চিনেন। যদি কোনো আগন্তুক, কোনো সন্ত্রাসী আপনার মনে হয় দেশের অন্য প্রান্ত থেকে ডেভিল হান্টের নামে আমরা যেই অভিযান চালাচ্ছি, সেই অভিযানের প্রেক্ষিতে আপনার এখানে এসে ভর করছে, আপনাকে অস্থিতিশীল করার চেষ্টা করছে,
আপনারা সেটি লক্ষ্য রেখে আমাদের হাতে ধরিয়ে দিবেন। শুক্রবার থেকে ইজতেমার দ্বিতীয় পর্বের মূল কাজ শুরু হওয়ার কথা থাকলেও শবে বরাত ঘিরে বৃহস্পতিবার ইজতেমার কার্যক্রম শুরু হয়। 16 ফেব্রুয়ারি দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে 58তম বিশ্ব ইজতেমা। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। মুসলিম সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র শবে বরাত আজ সারা দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পালিত হবে দিনটি। হিজরি সালের শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতটি মুসলমানরা শবে বরাত বা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকেন। এ রাতটি লাইলাতুল বরত হিসেবেও পরিচিত। দিনটি উপলক্ষে বাণী দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। এতে বাংলাদেশ সহ বিশ্বের মুসলিম জনগোষ্ঠীকে আন্তরিক মোবারকবাদ জানিয়েছেন তিনি। বলেন, এই সৌভাগ্যময় রজনী মানব জাতির জন্য বয়ে আনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত ও বরকত। ভোরের লাল সূর্য আকাশ আলোকিত করে জানান দিল আজ বসন্ত। আর এ কারণে সকাল থেকেই চারুকলার বকুলতলায় বসন্ত উৎসবে শুরু হয় শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা। শিল্পীদের সুরেলা কণ্ঠে ছড়িয়ে পড়ে প্রকৃতির আকাশ বাতাস। বসন্ত বরণের পুরো আয়োজনের খবর জানাচ্ছেন সুরাইয়া মুন্নি। ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত, পহেলা ফাল্গুন। বিপুল ঐশ্বর্যধারী ঋতুরাজ বসন্তের প্রথম দিন। দিনটি বরণ করতে রাজধানীর চারুকলার বকুলতলায় উৎসব আয়োজন করে বসন্ত উৎসব উদযাপন পরিষদ। ফাগুনের প্রথম তেজদীপ্ত রবির আলো নাচনে লাগবে দোলা উৎসবপ্রিয় বাঙালির মনে। বিপুল তরঙ্গ প্রাণে আন্দোলিত হবে সবাই। উৎসব ঘিরে ভালোবাসার কথা জানান আগতরা। সবাই একত্রিত হতে পেরেছি, সবকিছু মিলে ভালোই লাগছে, খারাপ লাগছে না। পহেলা ফাগুনের উৎসবের মতো হয়ে আমরা সবাই হলুদ পরে আসছি। এই বসন্ত আমাদেরকে মনের মধ্যে একটা সৌন্দর্যের চেতনাবোধের জায়গায় বসন্তের এই পবনকে মনে প্রাণে উদযাপন করছি। শত ব্যস্ততা উপেক্ষা করে ভালোবাসার পাল তোলার নায়ে ভাসছে সবাই। সারা বিশ্বের তারুণ্যের অনাবিল আনন্দ আর বিশুদ্ধ উচ্ছ্বাসে হাওয়া বয়ে যাবে দেশময়। বসন্ত এবং ভালোবাসার দিন একই দিন হওয়ায় পরস্পরকে আবাহন জানান নবীন প্রবীণরা। ভালো লাগছে সবাইকে দেখি, আর সবাই আমরা একই হলুদ সে বসন্তর কালার পরেছি, সবাই অনেক ভালো লাগছে। সংস্কৃতি, কৃষ্টি, কালচার সবকিছুকে ভালোবাসাই হচ্ছে আমাদের লালন করা, বুকে ধারণ করা। বাঙালির যে মুক্তির কথা সেটা বৈশাখ ফাল্গুন থেকে বলবে, সারা বছর বলবে, সারা সময়টাই বলবে। 25 বছরের তরুণ, 5 বছরের তরুণ, আমরা সবাইকে নিয়ে বাংলাদেশে করতে চাই। চারুকলার আয়োজনে থাকছে শাস্ত্রীয় সঙ্গীত, বসন্তের গান, কবিতা, আবৃত্তি, লোকগান এবং নৃত্য। এ আয়োজনে মোট 42টি সাংস্কৃতিক দল অংশ নেয়। অনুষ্ঠান শুরু হয় সকাল 7:30টায়, শেষ হয় বেলা 11:30টায়। বসন্তের আগমনে প্রকৃতিতে দেখা দিয়েছে নতুন আনন্দ। এই আনন্দ ছড়িয়ে পড়ুক ছোট বড় সবার মাঝে, এমনটাই প্রত্যাশা সবার। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। এবার বইমেলার মোহনায়। অমর একুশের বইমেলায় লেগেছে বসন্তের রঙের ছোঁয়া। সবখানে যেন ছড়িয়ে পড়েছে এই ভালোবাসার রং। সকাল থেকে পূর্ণতা পেয়েছে বসন্ত। মেলায় ঢুকলেই বোঝা যায় পহেলা ফাল্গুন আর ভালোবাসা দিবস মিলেমিশে একাকার। কিশোরী, তরুণী থেকে গৃহিণী, অধিকাংশ নারীর পরনেই দেখা যায় বাসন্তী রং শাড়ির। পুরুষদের পরনেও ছিল সঙ্গিনীর সঙ্গে মানানসই পাঞ্জাবি বা উজ্জ্বল রঙের পোশাক। তাতেই বসন্তের রঙিন আভাস ছড়িয়ে পড়ল বইমেলায়। এবারে সরাসরি যাব বইমেলায়। মেলা প্রাঙ্গণ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম। মনির, একে তো ছুটির দিন, তার উপর বসন্ত বরণ আর ভালোবাসা দিবস একসাথে, কেমন দেখছেন আজকের বইমেলা প্রাঙ্গণ? এই মুহূর্তে আছি অমর একুশে বইমেলা প্রাঙ্গণে। তো আসলে আজকে বসন্তের প্রথম দিন, পহেলা ফাল্গুন, তার উপর ভ্যালেন্টাইন ডে এবং সরকারি ছুটির দিন, সব মিলে কিন্তু বসন্তের যেই রং, যেই বর্ণিল আভা, সেই আভা কিন্তু ছড়িয়ে পড়েছে বইমেলায়। তো ইতিমধ্যেই কিন্তু যে লেখক, পাঠক, প্রকাশকরা কিন্তু এই দিনটির জন্য অপেক্ষা করে, যেহেতু এই ফেব্রুয়ারি জুড়ে
যে পুরো ফেব্রুয়ারির যেই আজকের যে দিনটি, এটি খুবই আকর্ষণীয় একটি দিন। তো আমরা কিন্তু আজকে একজন আমাদের এক ছোট্ট বন্ধুর সাথে কথা বলতে চাই। তো আমি যদি দেখাই এই ছোট্ট এই বইয়ের, বিশেষ করে শিশুদের যেই ভোকাবুলারি ইংলিশে, সেই বইয়ে কিন্তু বইয়ের পছন্দে সে জায়গা করে নিয়েছে। আজকে মেলাতে ঘুরতে এসেছে। আমরা কেমন আছো? জি ভালো আছি। তোমার ছবি দেখতে পাচ্ছি সব মিলিয়ে আজকে তো পহেলা ফাল্গুন, তারপর ভ্যালেন্টাইন্স ডে, সব মিলিয়ে কিন্তু আজকে সরকারি ছুটির দিন। সব মিলিয়ে এই ভালো লাগাটা কতখানি? যেহেতু সব মিলিয়ে একদিনে পড়েছে, আবার বইমেলার মাস চলছে, এজন্য তো খুবই ভালো লাগছে। আবার আমার ছবি প্রচ্ছদে এসেছে, এজন্য তো আরো অনেক ভালো লাগছে। প্রচ্ছদে ছবি আসা তো অনেক বড় ব্যাপার, এজন্য খুবই ভালো লাগছে। আচ্ছা, তুমি তো নিজেও শিশুদের নিয়ে তোমার পরিকল্পনা কি, তোমার স্বপ্ন কি? জি, আমি সবসময় শিশু অধিকার নিয়ে কাজ করতে চাই। যেহেতু আমি একটা চ্যানেলের সাথে যুক্ত আছি, সেখানে আমি শিশু অধিকার নিয়ে কাজ করতে চাই আর চাই যাতে শিশু অধিকার যাতে সবসময় থাকে। তাসনুবা, আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আজকে কিন্তু বইমেলা শুরু হয়েছে বেলা 11টায়, এবং এটি কিন্তু আজকে যেহেতু আজকে পবিত্র শবে বরাতের রাত, সেই রাতকে কেন্দ্র করে আজকে কিন্তু 2 ঘন্টা কমিয়ে 7টা পর্যন্ত বইমেলা রাখা হয়েছে। এবং আমরা যদি জনস্রোতের কথা বলি, বিশেষ করে সকালে যেমন তেমন যখন বিকেল হওয়া শুরু করলো, একটু সূর্য ডোবা শুরু করলো, তখন থেকে কিন্তু মানুষের যেই ভিড়, বিশেষ করে আজকে বইমেলায় প্রত্যেকের গায়ে কিন্তু লাল এবং হলুদ, এ যেন হলুদ এবং লালের রাজ্যে। তাসনুবা, এই ছিল আমার কাছে বইমেলার সবশেষ পরিস্থিতি। মনির, আপনাকে ধন্যবাদ। আজ 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। মানুষে মানুষে বন্ধুত্ব, মমতা ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে নানা আয়োজনে রাজধানী সহ সারা দেশে উদযাপন করা হচ্ছে দিনটি। এবারের ভালোবাসা দিবস আরও রঙিন হয়ে উঠেছে ঋতুরাজ বসন্তের আগমনে। বিস্তারিত জানাচ্ছেন মাহবুব হাসান রিপন। Love is the most important thing in life. কিছুটা কম্প্রোমাইজ করতে পারলে জীবনটা সুন্দর হয়। ভালোবাসা কোমল, স্নিগ্ধ ও প্রশান্তিময় এক অনুভূতি। রবীন্দ্রনাথের মতো করে বললে ভালোবাসা যেন উষার আলোয় তার ফুলের প্রকাশ। যে আমাকে ভালোবাসবে সে আমাকে আজীবনের জন্যই ভালোবাসবে, যেন আমাকে না ছেড়ে চলে যায়। শুধু একদিন না, প্রত্যেক দিনই আমার কাছে ভালোবাসা দিবস। আমরা 26 বছর ধরে একসাথে আছি এবং আশা করছি যতদিন বেঁচে থাকবো একসাথে ভালোবাসার সহিত বেঁচে থাকবো। প্রত্যেকটা মানুষ ভালোবাসার চাদরে ঘিরে থাকুক, সেই প্রত্যাশা করি। শিল্প, সাহিত্য, সংস্কৃতি থেকে পৌরাণিক উপাখ্যান সবখানে ছড়িয়ে ছিটিয়ে ভালোবাসার মানবিক গল্প। ভালোবাসা মানে প্রকাশের জন্য আজকে আসলে এই দিনটা। ফ্যামিলির বন্ডিংটা ফ্যামিলির থেকেই তৈরি হবে, বাইরে থেকে কেউ তৈরি করে দিতে পারবে না। পরিবারের সবাইকে নিয়ে যে মুক্তভাবে ঘোরাফেরা করব, সেই স্থান আমাদের শহরগুলোতে খুবই কম। ভালোবাসি কথাটি বলার জন্য কোনো নির্দিষ্ট দিনক্ষণের প্রয়োজন না হলেও বিশ্ব ভালোবাসা দিবসকে ঘিরে থাকে নগর জুড়ে নানা আয়োজন। সেই আয়োজনকে আরও বেশি প্রাণোচ্ছল করে তোলে ঋতুরাজ বসন্তের আগমন। বাসন্তী শাড়ি পরা বা হলুদের মধ্যে এসে যে মাও প্রিপারেশন নিয়ে আসছে যে আমরা ফাল্গুনে বের হব। আমার ভালোবাসা মানে তো দেশকে ভালোবাসা, দেশের উপরে কিছু নাই। অনেক প্রেমিক প্রেমিকাই আছেন ভালোবাসার জন্য, ভালোবাসার মানুষের জন্য যারা সর্বোচ্চটুকু ত্যাগ করে ঠাঁই করে নিয়েছেন ইতিহাসে। তাদেরই একজন সেন্ট ভ্যালেন্টাইন্স, যার জীবন উৎসর্গের স্মৃতিকে ঘিরে বিশ্বব্যাপী উদযাপিত হয়ে আসছে বিশ্ব ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন্স ডে। আমি খুব বেশি মিস করি আমার মাকে। আমার মা প্রায় 6 বছর যাবৎ মারা গেছে, বাট বাবা খুব বেশি আদর করে। তার রাজকন্যা যেমন ছিলাম এখনো আছি। এক আশ্চর্য সম্পদ, এক ক্ষয়হীন আশা, এক মৃত্যুহীন মর্যাদা। পৃথিবীতে এই প্রাণগুলো দীর্ঘজীবী হোক ভালোবাসার অমীয় শক্তি দিয়ে। সমস্ত হিংসা বিদ্বেষ ভুলে একটি মানবিক, সাম্য এবং ভালোবাসার ভূখণ্ড প্রতিষ্ঠিত হোক, এমনটি প্রত্যাশা এখানে অংশগ্রহণ করা সাধারণ নাগরিকদের। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। আবারও দেশের বাইরের খবর। ইসরায়েলের নৃশংসতায় গাজা পরিণত হয়েছে ভুতুড়ে জনপদে। যেদিকে চোখ যায় কেবলই পরিত্যক্ত ধ্বংসস্তূপ। ঘর বাড়ি, রাস্তাঘাট, হাসপাতাল থেকে শুরু করে পয় নিষ্কাশন ব্যবস্থা কিছুই অবশেষ নেই। ইসরায়েলি হামলায় শিক্ষা খাতেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন গাজা পুনর্নির্মাণে $4,000 কোটি খরচ হতে পারে।
বিস্তারিত কাজী শাহরিনের প্রতিবেদনে। এটি একটি বিশাল ধ্বংসস্তূপ। যেই এখানে দাঁড়িয়ে চারপাশে তাকাবে সে বলবে এটি একটি ভূমিকম্পের মতো, একটি বিধ্বংসী ভূমিকম্প। টানা 15 মাসের ইসরায়েলি ধ্বংসযজ্ঞে ফিলিস্তিনের গাজা পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। বাড়িঘর, হাসপাতাল কিংবা স্কুল কলেজ কোনো কিছুরই অবশিষ্ট নেই। একতরফা হামলায় উপত্যকার অবকাঠামোগত যে ক্ষতি হয়েছে তা এক কথায় অকল্পনীয়। সংঘাতের অবকাঠামোগত ক্ষয়ক্ষতির অনুমান করা যায় জাবালিয়ার একটি মহল্লার 2 সময়ের ছবি দেখলে। একটি সংঘর্ষের আগে এবং আরেকটি পরের ছবি। জাতিসংঘের স্যাটেলাইট সেন্টারের পরিসংখ্যান বলছে ডিসেম্বরের শুরুতে গাজার 69% ভবন ও স্থাপনা পুরোপুরি এবং রাস্তাঘাটের 68% ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। 50% হাসপাতাল এখন বন্ধ, বাকিগুলোতে চলছে আংশিক সেবা। যেগুলোর কার্যক্রম চলমান তাতেও নেই কোনো ভালো মানের যন্ত্রপাতি। জাতিসংঘের হিসাব অনুযায়ী গাজায় ইসরায়েলি হামলায় 1000-এরও বেশি স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন, ফলে দক্ষ কর্মীরও সংকট দেখা দিয়েছে। ইসরায়েলি তাণ্ডবে অঙ্গ হারিয়েছেন হাজার হাজার মানুষ। সুচিকিৎসার অভাবে তারা রয়েছেন মৃত্যু ঝুঁকিতে। আমরা এই হাসপাতালে ভালো মানের চিকিৎসা দিতে পারছি না। এখানে দীর্ঘ সময় ধরে ওষুধের অভাবও রয়েছে। বিদ্যুতের জন্য ব্যবহৃত জ্বালানিও ফুরিয়ে গেছে, তাই আমাদের ফোনের ফ্ল্যাশলাইট ব্যবহার করে অন্ধকারে কাজ করতে হয়। এমন পরিস্থিতিতে অস্ত্রোপচার করা অনেক কষ্টের। 100 বছরের আগ্রাসনে গাজার শিক্ষা খাতেরও ব্যাপক ক্ষতি হয়েছে। জুলাই মাসের মাঝামাঝি থেকে হামাস যোদ্ধাদের লক্ষ্য করে 49টি স্কুল ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে যে ক্ষতি হয়েছে তাতে শিক্ষা ব্যবস্থা কবে নাগাদ স্বাভাবিক হবে তারও ঠিক ঠিকানা নেই। এসবের বাইরে উপত্যকার গ্যাস, পানি, বিদ্যুৎ এবং স্যানিটেশন ব্যবস্থারও ধ্বংস হয়ে গেছে। বিভিন্ন উপাত্ত বলছে গাজার অবকাঠামো পুনর্নির্মাণই হবে সামনের বছরগুলোর অন্যতম চ্যালেঞ্জ। জাতিসংঘের ধারণা অনুযায়ী গাজা পুনর্গঠনে কম করে হলেও 40 থেকে 50 বিলিয়ন বা $4000 কোটি খরচ হতে পারে। কাজী শাহরিন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে নামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। জুলাই আগস্ট বিপ্লবে বিক্ষোভকারীদের উপর সমন্বিত হামলা চালায় পুলিশ ও আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডাররা, জাতিসংঘের প্রতিবেদন। বাংলাদেশে হাসিনা সরকারের পতনে যুক্তরাষ্ট্রের ভূমিকা নেই জানালেন ট্রাম্প। মোদি ট্রাম্প বৈঠকে 2 দেশের বাণিজ্য সম্প্রসারণের আশা। অন্তর্বর্তী সরকারকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিভিন্ন রাজনৈতিক দল, বলছেন বিএনপি নেতারা। সংস্কার শেষে দ্রুত নির্বাচনের তাগিদ। এবং ছুটির দিনে বসন্ত বরণ আর ভালোবাসা দিবসে একাকার 21শে বইমেলা। শিশু প্রহরে প্রাণোচ্ছল খুদে পাঠকেরা, বিক্রি বাড়ার আশা প্রকাশকদের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন সন্ধ্যা 7টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।